আহসান মঞ্জিল বুড়িগঙ্গার তীরে ঢাকার প্রাণকেন্দ্রের মাঝে নীরবে দাঁড়িয়েছে এই গোলাপি রঙের প্রাসাদ। এটি শুধু দৃষ্টিনন্দন স্থাপনা নয়, এটি ঢাকার ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। এখান থেকেই নবাবরা রাজনৈতিক সিদ্ধান্ত নিতেন, চলত গোপন বৈঠক এবং তাদের ব্যক্তিগত জীবন। এর প্রতিটি ধূলিকণায় মিশে আছে এক অজানা ইতিহাসের গল্প। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো প্রাসাদের প্রতিটি কোণে কোথায় কি আছে, কিভাবে আসবেন, টিকিটের মূল্য, সময়সূচি সহ সবকিছু। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, কারণ এই ভিডিওতে পেয়ে যাবেন আহসান মঞ্জিল সম্পর্কে অজানা অনেক তথ্য। হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। আমি এখন আছি আহসান মঞ্জিলের মেইন ফটকে, আর আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন আহসান মঞ্জিল সম্পর্কে বিস্তারিত ভ্রমণ গাইডলাইন। তো টিকিট কেটে চলুন শুরু করা যাক। এই মেন গেটের বাহিরে রয়েছে আহসান মঞ্জিলের একটি নাম ফলক, আর ওই যে দেখা যাচ্ছে এই প্রাসাদটি। আহসান মঞ্জিলের টিকিট আপনারা ঘরে বসেই অনলাইন থেকে কিনতে পারবেন, অথবা এখানে এসেও সরাসরি কাউন্টার থেকে কিনতে পারেন। জনপ্রতি টিকিটের মূল্য 40 টাকা, আর 12 বছরের নিচে শিশুদের জন্য 20 টাকা। এটি প্রতি শনি থেকে বুধবার সকাল 10:30 থেকে বিকাল 5:30 পর্যন্ত খোলা থাকে, আর শুক্রবার খোলা থাকে বিকাল 3টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত। তবে মনে রাখবেন, বৃহস্পতিবার এটি সাপ্তাহিক বন্ধ থাকে। একটু পরেই আমি আপনাদের বলে দিচ্ছি এখানে কিভাবে আসবেন। এখানে প্রবেশ করার পরেই হাতের ডান পাশে দেখতে পারবেন একটি লকার। ব্যাগ নিয়ে জাদুঘরের প্রবেশ নিষেধ। সো লকারে ব্যাগটা জমা দিয়ে দিলাম, আর আপনারা দেখতে পাচ্ছেন আমার এই দুই পাশে বাগান, আর আমার এই একদম পিছনে দেখতে পাচ্ছেন সেই গোলাপি প্রাসাদ। একটু পরে আমরা এর প্রতিটি কোণ ঘুরে ঘুরে দেখব আর আপনাদের দেখাবো। প্রবেশ পথ পেরিয়ে আপনার চোখে পড়বে আহসান মঞ্জিলের সেই বিখ্যাত বড় সিঁড়ি। এই প্রাসাদটির গোড়াপত্তন হয় 1700 সালের দিকে। সে সময় এটি ছিল শেখ ইনায়েতুল্লাহর বাগানবাড়ি। তার মৃত্যুর পর তার ছেলে শেখ মতিউল্লাহ এটি বিক্রি করে দেন ফরাসি বণিকদের কাছে। তারা একে ফরাসি কুঠির বলতো। তারপর 1830 সালে এই কুঠিটি কিনে নেন ঢাকার নবাব আব্দুল গনি। তিনি তার ছেলে আহসানুল্লাহর নামে এই প্রাসাদের নামকরণ করেন আহসান মঞ্জিল। 1888 সালের ভয়াবহ ভূমিকম্পে এটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। নবাব আব্দুল গনি তার স্থাপত্যকে ডেকে এটি পুনরায় সংস্কার করেন এবং প্রাসাদের দেয়ালে গোলাপি রংটি দেন। এর সামনে থাকা বুড়িগঙ্গার নদীর দমকা হাওয়া এক শীতল অনুভূতি দেয়। আসুন এবার আমরা ভিতরে প্রবেশ করি এবং জেনে আসি এর ইতিহাসের গভীরতা। তবে আপনাদের বলে রাখি, এই ভিডিওতে আমি আপনাদের এই প্রাসাদের শুরু থেকে একদম শেষ পর্যন্ত ঘুরে ঘুরে দেখাবো, তাই পুরো ভিডিওটি দেখতে ভুলবেন না। ভেতরে প্রবেশ করতেই আপনার চোখে পড়বে একটি বর্ম, যা সেই সময় সৈনিকদের প্রতিরক্ষার জন্য ব্যবহৃত হতো। এই ভবনটিতে মোট 23টি কক্ষ রয়েছে। বর্মটি পেরিয়ে বারান্দাটা অতিক্রম করলেই পেয়ে যাবেন আরেকটি কক্ষ, যেখানে রয়েছে এই প্রাসাদের শাসকদের শাসনামল ও পরিচিতি। এর পাশের কক্ষটিতে রয়েছে সেই সময়কার সৈনিকদের ব্যবহৃত আরও একটি বর্ম। এছাড়াও এখানে রেহাল সহ আরও অনেক কিছু আছে। চলুন এবার এই কক্ষটিতে প্রবেশ করি। এখানে দেখতে পাচ্ছেন আহসান মঞ্জিলের একটি মডেল, যা প্রাসাদ তৈরির আগে বানানো হয়েছিল। এই মডেলটি দেখলেই বোঝা যায় সেই সময়কার প্রাসাদের স্থাপত্যশৈলী কতটা নিপুণ ছিল। অপেক্ষা করুন, ভিডিওর সামনের অংশে আরও আকর্ষণীয় জিনিস দেখতে পাবেন। আমরা এখন নবাবের ডাইনিং হলে আছি। এই ঘরে বসেই একসময় চলত রাজকীয় ভোজের আসর। অতিথিদের জন্য চলত বিশেষ আপ্যায়ন। সেই সময় টেবিল, সারি সারি চেয়ার আর আসবাবপত্রগুলো আজও যেন সেই অভিজাত্যের গল্প বলছে। শুধু খাবার হল নয়, বরং এটি ছিল নবাবদের আলোচনার কেন্দ্রস্থল। এই কক্ষে দেখতে পাচ্ছেন একটি বিশাল আকৃতির হাতির মাথার কঙ্কাল। এই হাতিটির নাম ছিল ফিরোজ জং, যা নবাব আব্দুল গনির খুবই প্রিয় এবং বিশ্বস্ত হাতি ছিল। এটি হলো প্রাসাদের ভিতর দ্বিতলায় যাওয়ার জন্য কাঠের সিঁড়ি। প্রতিটি কোণেই কারুকাজ করা আছে, যা দেখতে অত্যন্ত চমৎকার। এর দুপাশে রাখা আছে বিভিন্ন অস্ত্রশস্ত্র। এই কাচের বাক্সের ভিতরেই দেখতে পাচ্ছেন নবাবদের ব্যবহৃত চিকিৎসা সামগ্রী। এখানে আছে পুরনো কিছু যন্ত্রপাতি ও ওষুধের পাত্র। এই সামগ্রীগুলো দেখলেই বোঝা যায় সেই সময় নবাব পরিবারের সদস্যদের চিকিৎসায় আধুনিক সরঞ্জামাদি ব্যবহার করা হতো। এরপর প্রবেশ করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কক্ষে, যেটি মুসলিম হল নামে পরিচিত। এই কক্ষটি শুধু নবাবের পরিবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকের সাক্ষী নয়, বরং বাংলা এবং ব্রিটিশ ভারত ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ। এখানেই চলত বিভিন্ন রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনা। এখানে প্রদর্শিত আসবাবপত্রগুলো যেন ইতিহাসের সাক্ষী হয়ে আছে। প্রতিটি কোণায় জড়িয়ে আছে সেই সময়ের আভিজাত্য আর ক্ষমতার গল্প। এখন দেখছি নবাবদের ব্যবহৃত একটি পুল বল টেবিল। অবসর সময় নবাবরা এই টেবিলে পুল খেলতেন। এটিই প্রমাণ করে নবাবদের জীবনে যেরকম শাসন ক্ষমতা ছিল, তেমনি তারা খেলাধুলা ও বিনোদনের প্রতিও ছিল আগ্রহী। কক্ষটিতে রয়েছে অনেকগুলো লকার বা সিন্দুক, যেখানে নবাবদের টাকা পয়সা ও স্বর্ণালঙ্কার রাখতেন। আর লকারগুলোর পাল্লা দেখলেই বুঝে যায় এগুলো কতটা শক্তিশালী আর মজবুত। এর পরের ঘরটাতেই রয়েছে এই প্রাসাদের নবাবদের বংশ তালিকা এবং সেই সাথে রয়েছে কিছু দলিলপত্র। চলুন এবার যাওয়া যাক প্রাসাদের দোতলায়,
যেখানে রয়েছে ইতিহাসের আরও কিছু নিদর্শন। এই হলটিতে রয়েছে বাংলা এবং ভারতবর্ষে সে নবাব ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিবর্গের ছবি। রয়েছে সেই আমলের ব্যবহৃত কিছু মুদ্রা, কয়েন ও ব্যাজ। পাশের কক্ষটিতেই রাখা হয়েছে নবাবের ব্যবহৃত পুরনো একটি চেয়ার। এর সাথেই রয়েছে হুক্কা এবং কলকি। আর এর পাশটাতে এই গ্লাসের লকারের মধ্যে রাখা আছে তরোয়াল, লাঠিসহ আরও অনেক কিছু। এটা হলো নবাবের স্ত্রী রুম, যেখানে রাখা আছে চিরুনি, হাত পাখা, বালাসহ আরও দৈনন্দিন ব্যবহৃত সরঞ্জাম। দোতলার বারিন্দার এই পাশে অংশটায় আসলে দেখতে পারবেন আরও একটি পেঁচানো সিঁড়ি। আর এর পাশের রুমটাই হলো অতিথিদের বিশ্রাম কক্ষ, যেখানে অতিথিরা খোশগল্প করতেন। এই হলো কাঠের সিঁড়ির উপরের অংশ, যেটা ভিডিও শুরুতে আমরা নিচের অংশটা দেখেছিলাম। এরপর দেখতে পাওয়া যায় একটি লাইব্রেরি, যেখানে রয়েছে বুকশেলফ এবং এতে রাখা হয়েছে সারি সারি বই। এর পাশেই রয়েছে চেয়ার টেবিল, বসে বই পড়ার জন্য। তখনকার আমলে জল পরিশোধন ও জমা রাখার জন্য এই পাত্রগুলো ব্যবহৃত করা হতো। শুধু প্রাসাদ নয়, বরং নবাব শহরের আশেপাশের মানুষদেরও ফ্রিতে ফিল্টার করা পানি সরবরাহ করতেন এবং নিজের অর্থায়নে বৃহৎ পানি শোধনাগারও স্থাপন করেছিলেন। এটা হলো নবাবের শয়নকক্ষ, যেখানে তিনি নিদ্রাযাপন করতেন। তৎকালীন নবাবদের হাত ধরেই এই ভবনেই এই শহরে প্রথম বৈদ্যুতিক আলো জ্বলে ওঠে। আর গরমে বাতাস খাওয়ার জন্য এই কক্ষে রাখা আছে সে সময় ব্যবহৃত কিছু বৈদ্যুতিক ফ্যানের মডেল। এর ঠিক অপর দিকেই রয়েছে আরও একটি অতিথি কক্ষ। এরপর চলে আসলাম প্রাসাদের পিছনের বারান্দাটাতে, ঠিক বড় সিঁড়ির পাশটাতে। এর একটু সামনেই রয়েছে আরও দুটি কক্ষ। এর একটি কক্ষতে রাখা আছে বল্লম, আর অপর পাশটিতে হলো জলসাঘর। এর মাঝখানে রয়েছে রাজসিংহাসন, আর দুপাশে অতিথিদের বসার জন্য রয়েছে সোফা, একটি পিয়ানোও আছে। এই কক্ষে একসময় বসত নাচ গান আর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর। এখানে নবাবদের জন্য শিল্পীরা সঙ্গীত পরিবেশন করতেন, আর পুরো হলরুম ভরে উঠত এক সঙ্গীতের মূর্ছনায়। একটু পরেই আমরা অন্দরমহল গ্যালারিতে যাব। চলুন তার আগে জেনে নিই এখানে কিভাবে আসবেন। আহসান মঞ্জিল বুড়িগঙ্গার তীরে সদরঘাটে অবস্থিত। এখানে যাওয়ার জন্য বাংলা বাজার অথবা বাহাদুর শাহ পার্ক থেকে রিকশায় আহসান মঞ্জিল চলে আসতে পারেন। তাছাড়াও গুলিস্তান থেকে সদরঘাটগামী যে কোনো বাস অথবা সিএনজি করে ইসলামপুর হয়েও এখানে আসতে পারেন। এখন যাচ্ছি অফিস ও অন্দরমহল গ্যালারিতে, যেটি ঠিক মূল ভবনের পাশেই অবস্থিত। চলুন এবার এর ভিতরটা ঘুরে দেখি কোথায় কি কি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন মনীষীদের ছবি টাঙানো আছে। এছাড়াও এখানে রয়েছে চীনামাটি ও পিতলের নানা ধরনের তৈজসপত্র। তবে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো কিছু ডায়োরামা, যা তৎকালীন রাজাদের জীবনযাত্রার এক প্রতিচ্ছবি। এছাড়াও দেখতে পারবেন যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন অস্ত্রশস্ত্র, যেমন ঢাল, নানা ধরনের তরোয়াল সহ রয়েছে আরও নানা ধরনের গৃহস্থলীয় জিনিসপত্র। এর পাশেই রয়েছে গোসলখানা, যাতে রয়েছে পানি গরম করার জন্য কড়াই, বাথটব ও উন্নত মানের কমোড, যাতে সহজেই ধারণা করা যায় সে সময় রাজারা কত উন্নত জীবনযাপন করতেন। তো ভিউয়ার্স, এই ছিল আহসান মঞ্জিলের ভ্রমণ গাইডলাইন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন, ভিডিওতে লাইক করে দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।